জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। এবার টেলিগ্রাফের শিরোনামে টিউলিপ, হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে জানান, শেখ মুজিবের খুনিদের বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়া এনে বিচার হয়েছে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এ সংবাদ সম্মেলন। বিচারের প্রক্রিয়া চলমান, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য না পেলেও তাকে ফেরাতে এবং বিচার শেষ করতে অব্যাহত রয়েছে জোর প্রচেষ্টা। তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন, তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবে। এটা জাতির একটা আকাঙ্ক্ষা। শেখ হাসিনার গুম খুনের নজিরও শিগগিরই উন্মুক্ত হবে জাতির সামনে। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই, যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই আলোচনায় বসবেন বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার রহস্য উন্মোচনে পিবিআইয়ের কর্মতৎপরতা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি, এটা নিয়ে রিওপেন করা হয়েছে। পিবিআইয়ের প্রধান এটা দিয়েছে, ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বেরিয়ে আসছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর। এবার দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন টিউলিপ। পরপর এমন দুটি ফ্ল্যাটের সন্ধান মেলায় তার বিরুদ্ধে জোরদার হচ্ছে দুর্নীতির অভিযোগ। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। লন্ডনের কিংস ক্রসের পর এবার হ্যামস্টেডে ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যেই ফ্ল্যাটটি পেয়েছিলেন টিউলিপ। তবে ফ্ল্যাটটি সরাসরি তাকে দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে বিনামূল্যে হ্যামস্টেডের ফ্ল্যাটটি দেন আইনজীবী মঈন গনি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, কোনো আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়। ফ্ল্যাট হস্তান্তরের সময় আজমিনার বয়স ছিল ১৮ বছর। পরে ২০২১ সালে ৬,৫০,০০০ পাউন্ডে ফ্ল্যাটটি বিক্রি করে দেন আজমিনা। টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়, তবে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটি দেখানো হয়। এর আগেও লন্ডনে টিউলিপকে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোতালিফ বিনামূল্যে ফ্ল্যাট দেন। শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, তার মধ্যে একজন টিউলিপ, যদিও সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এরই মধ্যে যুক্তরাজ্যে বিরোধী দল টরি এমপি বেন আবিস জেকটি এ ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রোববার রাজবাড়ীতে ৫৫ পদাতিক ডিভিশনের মহড়ায় বাহিনীর প্রশিক্ষণ যুগোপযোগী করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। অত্যাধুনিক সব অস্ত্রের ব্যবহারে শত্রু দুর্গ উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। বেজে উঠেছে যুদ্ধের দামামা। ট্যাঙ্ক সাজোয়া যানের পিছু পিছু এগিয়ে চলেছেন পদাতিক সেনারা। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ীর কালুখাড়ির চরে প্রশিক্ষণের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এলে তাকে স্বাগত জানায় ৩ বাহিনীর প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। ১ ঘণ্টা অনুশীলনে সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধের মহড়া দেন। পদাতিক বাহিনীর পাশাপাশি অংশ নেয় ট্যাঙ্ক সাজোয়া যান এবং কমান্ডোরা। অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশমাতৃকাকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি। প্রশিক্ষণের আধুনিকায়ন নিয়েও কথা বলেন তিনি। এটা মহড়া মাত্র, তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। ৫৫ পদাতিক ডিভিশনের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড এবারের অনুশীলনে অংশ নিয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন। চীনে নতুন করে মহামারী ছড়িয়ে পড়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, একাধিক হাসপাতালের ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স। প্রতিবেদনগুলোতে বলা হয়, ভাইরাসটির সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে এশিয়ার দেশগুলোতে। তবে চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও জরুরি অবস্থা ঘোষণা করেনি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কোভিড-19 মহামারীর পর চীন আর জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস HMPVর প্রাদুর্ভাব বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এ ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাসটি এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। আর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ বেড়েছে। বিশেষ করে 14 বছর বয়সীদের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে এর প্রাদুর্ভাব বেশি। বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিবেদন মতে, HMPV ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সংকটাপন্ন করে দেখানো হয়েছে, কিন্তু চীনা কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ বিষয়ে এখনও জরুরি অবস্থা জারি করেনি। আর চীন জানিয়েছে তারা নতুন সংক্রমণটিকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই। এদিকে চীনের রহস্যময় হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV প্রাদুর্ভাবের মধ্যেই ভারতের তেলেঙ্গানা সরকার নাগরিকদের সতর্ক করে বারবার হাত ধোয়া ও ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে আরও 18-19টি মামলা রয়েছে। শাকের আরজুর রিপোর্ট। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে
রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরপর এসব মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। এরপর একে একে অন্য মামলাতেও গ্রেফতার দেখানো হয় তাকে। গত 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেকের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে বলেন, এটি সেই মামলা যে মামলায় গ্রেফতার করে তার কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল। পরে আপিল বিভাগ 4টি মামলাই বাতিল করে দেন। তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কী কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তবে কি এ আদেশের ফলে তারেক রহমানের দেশে ফেরার পথ খুলল? এমন প্রশ্নে আইনজীবী জানান, এই 4 মামলার উপর তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। জামিন নিয়ে 2008 সাল থেকে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়াও ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্সের পরামর্শে আরও 5 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয়। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া ওইসব ব্যাংকের লেনদেন যাচাই, পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও। সবগুলো ব্যাংকেই বিতর্কিত এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল বিগত সরকারের আমলে। 6 ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন, এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। এটা এই জন্য করা হয়েছে যে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, তাতে এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আর এই অসদাচরণ নাকি করা হয়েছে ভরা মজলিসে। বিপিএলের ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নাজমুল আবেদিন ফাহিমকে প্রকাশ্যে অপমান করেন ফারুক আহমেদ। পরবর্তীতে ফারুক আহমেদ জানান সমস্যার সমাধান হয়ে গেছে। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে দ্বন্দ্বের জন্য অবসান হচ্ছে না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের অনেকদিন ধরে ছিল আলোচনায়। এবার কথা উঠেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মনোমালিন্য নিয়ে। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম। ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি ছিল, বাট সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্ণ হয়নি নাজমুল আবেদিন ফাহিমের। তবে এর মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি। সভাপতির দুর্ব্যবহারকেই দায়ী করে এই সিদ্ধান্ত নিতে চান তিনি। তবে বিষয়টি এমন নয় বলে জানান বিসিবি সভাপতি। পদত্যাগ করতে চায় না বলছে, কাজ করা ডিফিকাল্ট বলেছে, পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিমের সাথে আমার কথা হয়েছে, সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে
যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি। ফাহিমের সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মনক্ষুণ্ণ হয়েছেন। ফারুক আহমেদ বলেন, টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। যাই হোক না কেন এগুলো মিডিয়াতে না বলে নিজেদের মধ্যে সমাধান করা উচিত। শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। এবার টেলিগ্রাফের শিরোনামে টিউলিপ, হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।